ওকে, আজকে দ্বিতীয় প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হলো, প্রসঙ্গটা মুখে বলে দিই, প্রসঙ্গটা হলো হাসিনা আমলে বিদ্যুতের প্ল্যান্ট, নতুন নতুন প্ল্যান্ট বানানো বসানোর নামে বা বিদ্যুৎ চুক্তির নামে ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কেনা, এই সব মিলিয়ে যে হরিলুট হয়েছে, একদম একেবারে লুটপাটের চরমে, সেসব নিয়ে ইউনূস সাহেব একটা কমিটি করে দিয়েছিলেন, তদন্ত কমিটি, চুক্তি পর্যালোচনা কমিটি। এক্সাক্ট নামটা হলো ওই সময়ে, হ্যাঁ, চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি নামই ছিল এরকম। এইটার হেড ছিল এক প্রাক্তন বিচারপতি। এই বিচারপতি কিন্তু আবার একই সাথে গুম কমিশনেরও প্রধান ছিলেন। গুম কমিশনের যে রিপোর্টটা দিয়েছে তারও প্রধান ছিলেন ইনি। তো কমিটিটা পুরনো হয়ে গেছে, কিন্তু কমিটিটা দেখে মনে হচ্ছে যথেষ্ট শক্তিশালী ছিল, কারণ এখানে যেসব নাম পাওয়া গেছে আগে এত খুঁটিয়ে দেখা হয় নাই। এটা হেড ছিলেন আসলে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, আর ওনার সাথে ছিলেন বুয়েটের ইলেকট্রিক্যালের এক টিচার, যিনি ভাইস চ্যান্সেলর, আবার আব্দুল হাসিব চৌধুরী। কেপিএমজি একটা ওয়ার্ল্ড রিনাউন্ড ম্যানেজমেন্ট কোম্পানি। অনেকে এটার নাম কি ভুলে গেছি, এরকম আরো অনেক রিনাউন্ড কোম্পানি আছে যারা একই সাথে আবার ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সি করে। ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সি বুঝি না, এইবার এই টাইপের কোম্পানি তারা, রিনাউন্ড, কিন্তু রিনাউন্ড মানে রিনাউন্ড। সো তার ঢাকার যে চিফ, তিনি ছিলেন এই কমিটিতে, কেপিএমজির সাবেক প্রধান পরিচালনা কর্মকর্তা আলী আশফাক, আর ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রাক্তন যে ইকোনমিক হেড ছিলেন জাহিদ হোসেন, চট্টগ্রামের বাড়ি ওনার, থাকেন এখন ঢাকায়। তিনিও ছিলেন ভোকাল, আমার দৃষ্টিতে যথেষ্ট বিদ্যা বুদ্ধি রাখেন, প্রফেশনাল, তিনিও ছিলেন এখানে। আর একজন ছিলেন খুব ইন্টারেস্টিং পার্সন, উনি আসলে সোয়াসের টিচার, SOAS, যারা একাডেমিক জগতে বিচরণ করেন, পিএইচডি করতে চান, তারা সোয়াস জানেন, এটা লন্ডনের আর্ট ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির উনি ইকোনমিস্ট, হ্যাঁ, তার একটা প্রফেসর মোস্তাক হোসেন খান। আপাতত তার পরিচয় এতটুকুই দিলাম, তার অন্যান্য অনেক পরিচয় আছে, বাংলাদেশি। এরা ছিলেন মূলত এই তদন্ত কমিটিতে। তদন্ত কমিটি কি নিয়ে আমি আরেকবার মনে করে দিই আপনাদেরকে, এখানে কিন্তু নামটাই বলে দেওয়া হয়েছে যে তারা সরকারের সাথে যেসব চুক্তি হয়েছে, এই চুক্তি পর্যালোচনা কমিটি, কিন্তু এটা খুব যথেষ্ট সিরিয়াস, প্রফেশনাল বলতে, বিশেষ করে কেপিএমজির লোকটাকে এক্ষেত্রে খুবই হেল্প করবে। কেপিএমজি এবং জাহিদ হোসেন, মানে প্রাক্তন ওয়ার্ল্ড ব্যাংকের যে চিফ ইকোনমিস্ট, এরা এসব দিকের খবর বা দক্ষ বা অভিজ্ঞতা আছে বলে মনে করা যেতে পারে। সো এই ধরনের লোকের উপস্থিতিতে একটা তদন্ত কমিটি করা, চুক্তি পর্যালোচনা কমিটি করা, এটা যথেষ্ট ওজন রাখে বলে আমার ধারণা। হেডলাইন হলো পত্রিকার, আজকের সব পত্রিকা, এটা গতকালকে হয়েছে, কিন্তু গতকালকে আজকেই বেশি, যারা রিপোর্টটা করেছে তাদের বেশিরভাগেরই শিরোনামগুলো আজকে এসছে, মানে রিপোর্টগুলো আজকে এসছে। যেমন টিভিএস এর শিরোনাম হলো, হাসিনা আমলে যেভাবে বিদ্যুৎ খাতে রাজত্ব কায়েম করে চোরতন্ত্র স্বজনপ্রীতি ঘটেছে, এটা হলো টিভিএস এর শিরোনাম। বিদ্যুৎ কেনায় দেশি বিদেশি চুক্তিতে হরিলুট, ঘুষ কমিশনের টাকা শীর্ষ কর্মকর্তাদের অ্যাকাউন্টে গেছে, এটা যুগান্তরের হেডলাইন। প্রথম আলো হেডলাইন, এটি হলো ইন্টারেস্টিং। গৌতম আদানি বছরে 5-6 হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে। এখন প্রথম আলো, এখন আপনাদের মনে হতে 5-6 হাজার কোটি টাকা, এটা আর কত টাকা?
এটা দিয়ে বুঝবেন না। আপনাদের বোঝার জন্য একটা ল্যাঙ্গুয়েজে বলি। আদানি প্রতি বছর যে বাড়তি টাকাটা নিচ্ছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু $500 billion। এখন একটা অনুমান পাওয়া গেল নিশ্চয়ই। এইভাবে 25 বছরে কত নেবে তারও একটা হিসাব নিচে আছে, আমি সেখানে যাব একটু আগে। তার আগে বলে দিই, প্রথম আলোর পরের প্রথম বাক্যটা ভেরি ইন্টারেস্টিং। বিশেষ ক্ষমতা আইনে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো সংশোধন করা দরকার। এটা কিন্তু ওই কমিশনের ভাষ্য। যেসব চুক্তি বেশি রক্তক্ষরণ ঘটায় সেগুলোর অস্ত্রোপচার দরকার। এর মধ্যে আদানি বিদ্যুৎ চুক্তি হচ্ছে সবচেয়ে খারাপ চুক্তি। কালকে ওরা সাংবাদিক সম্মেলনে ওই পুরো কমিটি এসে বক্তব্যগুলো দিয়েছে এবং সেখানে তার এভাবে তাদের বাক্য নিজেদেরকে প্রেজেন্ট করছে। তাই এটা দিয়ে শুরু করা যায়। আদানি চুক্তি কথা বলছে, এদের ধরতে পারলে অন্যদের সঙ্গে রাষ্ট্রের দরকার ক্ষমতাও বাড়বে। গতকাল রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মতামত তুলে ধরে অন্তর্বর্তী সরকারের গঠিত চুক্তি পর্যালোচনার জাতীয় কমিটি। এই কমিটি বিগত সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনা করে 20 জানুয়ারি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উত্তোলনের উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ভারতের ওকে, এগুলো গ্রাউন্ডের বিষয়টা। আসলে এটা করা হয়েছিল খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে, আগস্টের সরকার ফর্ম হয়েছিল, তার পরের মাসে এই ধরনের একটা কমিটি করা হয়েছিল। তাদের সময় লাগলো অনেক বেশি। সো মেইন কথা হলো যে বিদ্যুতের নামে চুরি হচ্ছে। চুরি হয়েছে মানে কেমন চুরি হয়েছে? অনেকে মনে করতে পারে দূরের কোথাও বোধহয়। না, আমি সরি, আপনারা প্রত্যেকে আমার যারা এই কথাগুলো শুনছেন, প্রত্যেকের বাসায় যে বিদ্যুতের বিলটা দিচ্ছেন ওইটার ভিতরে এই টাকাগুলা ওখান থেকে আপনার পকেট থেকে বের করে নেওয়া হচ্ছে প্রতিটা লোকের। এমনকি এই যে রাস্তায় যে চলেন ব্যাটারি চালিত রিক্সা, ওই ব্যাটারি চালিত রিক্সাও ওই আপনি রিক্সায় চড়েছেন বা রিক্সা চালক, তাদের ঘাম শ্রমটাও এই বিদ্যুৎ বিভাগের কাছে গেছে। আচ্ছা, কত চুরি করেছে ওরা? টোটাল বলা হচ্ছে ওরা চুরি করেছে যা, তা হলো 2 লাখ, খুবই কম তো না, 2 লাখ কোটি টাকা। এবার তো একটু নড়চড়ে বসলাম। 2 লাখ কোটি বছরে। আচ্ছা, 2 লাখ কোটিটা কত বড় তার একটা ধারণা দিই আপনাদেরকে। বাংলাদেশের এখনকার বাজেট হয় ইউজুয়ালি 7 লাখের উপরে, 7 লাখ কোটি, 7 লাখ না, 7 লাখ কোটি। ওকে, আরেকটা পিছনে যাই। 2014 সাল পর্যন্ত আমাদের টোটাল বাজেটই হতো 2 লাখ কোটির। বলতেছি কেন তাহলে? ইয়েস, 10 বছরে তারা 2 লাখ কোটি টাকা নিয়ে গেছে শুধু বিদ্যুৎ বিভাগ থেকে চুরি করে। অর্থাৎ আমাদের বাজেটের সমান অর্থ। এবার ইমাজিন করেন একটু কি পরিমাণ চুরি হয়েছে। আচ্ছা, স্পেসিফিক সংখ্যায় যদি বলেন, স্পেসিফিক সংখ্যায় এই যে যেমন 13-14 সালে বাজেট ছিল 2,22,000 কোটি, আর 10 বছরে লোকসান হয়েছে 2,08,000 কোটি টাকা এই বিদ্যুৎ বিভাগে। এটাকে লোকসান হিসেবে দেখাচ্ছে কিন্তু। আর এর 1 লাখ কোটির 1.5 লাখ কোটি মতন সরকার ভর্তুকি দিয়ে গেছে। থেকে পাবেন, নাহলে ভর্তুকি না দিলে, এই ভর্তুকি না দিলে কিন্তু আপনার বিদ্যুতের বিলটা ডাবল হইতো, এটা মনে রাখেন। ফলে কেউ যে মনে করতেছেন না এটা আমার উপর দিয়ে যায় না, এটা অন্য কারো উপর দিয়ে গেছে, না, আপনারা যারা বিদ্যুতের বিল দিয়েছেন তারা প্রত্যেকে। নাহলে যেমন এই আমি যেরকম একটা বাসায় আছি, এই বাসাটার বিদ্যুতের বিল আসার কথা 400 টাকা, এটা গত মাসে আমাকে 10,000-এরও বেশি বিল দিতে হয়েছে। এবং 1 মাসে 2 বার বিল দিয়েছেন কখনো? আমাকে দিতে হচ্ছে 1 মাসে 2 বার বিল আসছে।
ফলে বুঝতে পারতেছেন চুরিটা কি লেভেলে চলতেছে। এবং সেইটা নিয়ে যেহেতু এই কমিটি করা হয়েছে অনেকটা যেন সেই কারণেই ইউনূস সাহেব আর তার একটা বিশেষ দক্ষ লোক আছে ফয়জুর, আরেক ফয়জুর আছে ওখানে, যে বিদ্যুৎ মন্ত্রী, সেতু মন্ত্রী, পরিবহন মন্ত্রী, আরো বহুত কিছু, মেট্রো রেলের মন্ত্রী, অনেক কিছু। কিন্তু তিনি, আমি যতটুকু শুনেছি, তিনি আবার ইউনূস সাহেবের কোন একটা ছাত্র কোন সময়। ইনি কিন্তু আবার আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা যে চুক্তিটা বাতিল হয়ে বসছিল, বাতিল না, স্থগিত হয়ে বসেছিল, আমরা কিনি নাই প্রথম কয়েক মাস ইউনূস সরকার কায়েম হওয়ার পরে। ইনি কিন্তু আবার কেনা শুরু করছিলেন। এখানে আমি বলে রাখি, এরা যে চুক্তিটা করে টাকা সরাইছে, সবচেয়ে বড় টাউট চুক্তি, একদম চোখ বন্ধ করে তুলে নিয়ে যাওয়া চুক্তি, টাকা উঠায় নিয়ে চলে যাওয়া, সেটা হলো গৌতম আদানিটা। আচ্ছা, এখানে বলা হয় আমাদেরকে বিক্রি করেছে 4 পয়েন্ট সামথিং পার ইউনিট, না তার অ্যাকচুয়াল দাম, এটাকে বিক্রি করেছে 8 পয়েন্ট সামথিং, আর তার ডাবল দামে। ফাইনালি এটা কয়েক বছর পরে এটা বিক্রি করেছে 14 টাকা ইউনিট বলে। এবং এই রায় বলতেছে এখানে যে ইন্ডিয়ার অন্যান্য যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে কিনলে এই টাকাটা লাগতো না। অদ্ভুত কাণ্ড। কমিটি কাগজপত্র চুক্তি ঘেঁটে দেখেছে প্রয়োজন নেই, তবুও বেসরকারি খাত থেকে ৭,৭০০ থেকে ৯,৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্র বসাতে চুক্তি করা হয়েছে। দেখেন, এত বিদ্যুতের চাহিদা কিন্তু নাই, কিন্তু এরপর এটা করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ হলো এই বিদ্যুতের একটা মজার শব্দ আছে, ক্যাপাসিটি চার্জ। ক্যাপাসিটি চার্জটার মানে হলো আপনি এই কেন্দ্রটা কেনার পরে বা এই কেন্দ্রের সঙ্গে চুক্তি করার পরে আপনি এইবার বিদ্যুৎ কিনেন আর না কিনেন, আপনি কিন্তু একটা পার ইউনিট যতটা কিনতে পারতেন, আপনার সাথে কেনা বেচা চুক্তি হয়েছিল, ওই অনুযায়ী ধরে একটা চার্জ আপনাকে দিতেই হবে। ওটাকে বলা হয় ক্যাপাসিটি চার্জ। এই টোটাল ক্যাপাসিটি চার্জটাই বছরে হয়েছে 18,000 কোটি টাকা। এই শুধু এই যে যেটা বাড়তি বিদ্যুৎ চুক্তি করা হয়েছে সেটা থেকে। আর আদানিকে দিয়ে এই যে টাকাটা বের করা হয়েছিল, এই টাকাটাই যেত হাসিনার কাছে, এবং সেটা সরাসরি ডলার অ্যাকাউন্টে, তার সিঙ্গাপুরের, এবং খুব সম্ভবত সেটাই সামিটের অ্যাকাউন্টে। হচ্ছে ইন্টারনাল হিসাবটা। তাই এই জন্য আমি দুইবার অন্তত প্রশ্ন তুলছিলাম, যেই ফয়জুর যে নতুন করে আবার আদানি বিদ্যুৎ কেনা শুরু করলো, তাহলে এখানেও এখন হাসিনার ভাগের টাকাটা কাই পাচ্ছে? কারণ ওটা তো চুক্তিতে ছিল, মানে চুক্তির আন্ডার হ্যান্ডে ছিল এটা। এই টাকাটা কি ইনি সরকারে কেউ নিচ্ছে? এর কোনো উত্তর কেউ দিতে রাজি হয় নাই, যেন শুনেই নেই, এমন একটা ভান করে থেকে গেছে। আচ্ছা, এই কর্তা ব্যক্তিরা যারা এই চুক্তিটা পর্যালোচনা করেছে তারা একটা রাস্তা দেখেছে এই প্রথম। এরা বলছে এই চুক্তিটা বাতিল করা সম্ভব। আদানির সাথে চুক্তিটা কি করতে হবে? ওরা বলছে যে এইটা নিয়ে প্রথমে ফর্মালি আদানি গৌতমের কোম্পানিকে জানানো, এবং স্বভাবত ওরা মানবে না, না মানার পরে এটা নিয়ে একটা এইসব চুক্তির বিতর্ক নিয়ে মামলা করা যায়, আরবিট্রেশন, এই টাইপের একটা জায়গা আছে, সেখানে মামলা করে চুক্তি বাতিলের এবং ক্ষতিপূরণ চাওয়া, হ্যান ত্যান, এগুলোর মামলা করা যায়। সো সেই প্রসেসটা শুরু করতে বলতেছে ওরা। কিন্তু অসুবিধাটা হলো এরা এমন একটা সময় তাদের রিপোর্ট ফাইনাল করেছে যখন অন্তত কাগজপত্রে ইউনূস গভর্নমেন্টের আয়ু মাত্র কয়েক সপ্তাহ, এক মাসও না। ফলে এখন তারা এটা কিছু করার নেই। ফলে তারাই আবার ওই সাংবাদিক সম্মেলনে বলতেছে এটা আগামী নির্বাচিত সরকার করবে। তো এই যে
নির্বাচিত সরকার করবে করবে প্রশ্নই আসে না, আমার বিশ্বাস হয় না। আগেই যদি আমরা ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে এবার বুঝতে পারছেন কি হবে। ওই আদানির নামে যে টাকাটা ধরা আছে, ওই টাকাটা কে পাবে এবার বুঝতে পারতেছেন। আরো আচ্ছা, আপনি আদানির সাথে চুক্তি অনুযায়ী আপনি যদি বিদ্যুৎ নাও কেনেন, তাও কিন্তু ক্যাপাসিটি চার্জ দিতে হবে, মনে রাখেন। চুক্তিটা এমনভাবে করছে। আপনি এইটা সেটা দেখে কোনো লাভ নেই, যতই রাগ করেন। ইভেন চুক্তি বাতিল করাটাও খুব সহজ না, এমন এমন সব ক্লজ লেখা আছে ওর ভিতরে। এরপরেও এরা অন্তত একটা রাস্তা দেখাইতে পারছে যে কি উপায়ে এই চুক্তি থেকে বাংলাদেশে বেরোনোর একটা সুযোগ হতে পারে। তাহলে সার কথা দাঁড়ালো কি? সার কথা দাঁড়ালো এই, আচ্ছা শুধু এতটুকুই নয়, এর সঙ্গে রিলায়েন্স, ইন্ডিয়া আরেকটা বড় কোম্পানি আছে রিলায়েন্স, যাদের আবার থিঙ্ক ট্যাঙ্কও আছে। রিলায়েন্সকেও একইভাবে মেঘনা বিদ্যুতের আরেকটা চুক্তি দেওয়া হয়েছে। সেটাও সব অদ্ভুত অদ্ভুত কারণ দেখিয়ে ওদের সাথে চুক্তি করা হয়েছে। আপনারা যদি রিপোর্টটা দেখেন, রিপোর্টের একটা জায়গা বলে দেওয়া আছে যেখানে সংক্ষেপে সারসংক্ষেপটা করে দেওয়া আছে, কারণ এই ধরনের চুক্তিটা ডিটেল পড়তে পারাটা বেশ কষ্টসাধ্য, সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য ওটার একটা বোধহয় 80 পৃষ্ঠা নাকি 153 নম্বর পৃষ্ঠায় এ সংক্রান্ত আছে, একটু ডিটেল আছে, সংক্ষিপ্ত করা আছে। সেখানে আমরা দেখতে পারেন এরকম একটা ধারণা দেওয়া হয়েছে এই রিপোর্টগুলোতে। এনিওয়ে, সার কথা হলো যে আমরা কি আদানির কাছ থেকে বেরোতে পারবো? আদানির কাছ থেকে বেরোনো মানে এগুলো মোদির কাছ থেকে বেরো। এই আদানি কিন্তু মোদির বিজেপি দলেরও চাঁদা দেয়, মানে চাঁদা দেওয়ার জন্য তাকে এই এক্সট্রা বিশেষ সুবিধা দেওয়ার ব্যবসায়িক সুবিধাগুলো মোদি দিয়ে থাকে। যতগুলো পত্রিকা আছে, পত্রিকার যে টাকা, পত্রিকা কেনার ওই যে মোদি গদি মিডিয়া বলে যেগুলোকে টাকা দিতে হয় মোদির, ওই গদি মিডিয়ার টাকাও এই যে আদানির কাছ থেকে আসে। অনুমান করি যদি আবিষ্কার করে দেখতে পায় যে এটা ডেইলি স্টার বা প্রথম আলোকে ওইখান থেকেই টাকা এনে দেওয়া হচ্ছে, আমি অন্তত অবাক হবো না, কারণ এরকম থেকেই তো টাকাগুলো আনতে হবে। র তো আর নিজের পকেট থেকে দিবে না, মোদি গভর্নমেন্ট তো তার পকেট থেকে দেবে না। সেগুলোই তো মাছের তেলে মাছ ভাজা। তাহলে আরেকটা দিকে আপনাদেরকে দেখিয়ে শেষ করব কথা, যে তাহলে ইন্ডিয়ান হেজিমনি থেকে মুক্ত হওয়া এই বিষয়টা এত ছোট জিনিস না। এই হেজিমনি আরেকটা বড় জায়গা হচ্ছে ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কেনা, গৌতম আদানির সাথে এই ধরনের একটা অসম চুক্তি, যেখানে পার ইউনিট কোন একটা জায়গায় লেখা আছে পার ইউনিট বিদ্যুতের কস্ট হলো অন্য জায়গা থেকে কিনলো, ভারতের অন্যান্য কেন্দ্র থেকে, কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে কিনলে প্রতি ইউনিট যেখানে 4.46 সেন্ট লাগবে, সেখানে বাংলাদেশ সেই বিদ্যুৎ কিনতে হচ্ছে 14.87 সেন্ট। সো বুঝতে পারছেন, অলমোস্ট 3 গুণ একটা দাম দিয়ে এটা কিনতে হচ্ছে। সো ইন্ডিয়ান হেজিমনিটাও এখানে বাস্তবত কেন হচ্ছে, ইন্ডিয়ান হেজিমনি রাখাটা সম্ভব হচ্ছে কেন, সম্ভব হচ্ছে এটা একটা কারণ। থ্যাংক ইউ।